2025 সালে এসে আপনি হয়তো 15,000 টাকার ভিতরে বেস্ট একটা স্মার্টফোন খুঁজতেছেন, বাট এই প্রাইস রেঞ্জে অনেক স্মার্টফোন রয়েছে, তাই আপনি কনফিউজড কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে। ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলছেন, তারপরে কনফিউশন ক্লিয়ার হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজেই ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আজকের লিস্টে 5টি ফোন রেখেছি। এই 5টি ফোনের ভিতরে প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেই সবার থেকে সেরা, বা শেষে যে ফোনটি নিয়ে কথা বলবো সেই সবার থেকে সেরা। বিষয়টা আসলে একদমই এমন না। ফোনগুলোর দাম হিসাবে ও ইউজার ভেরিয়েন্ট হিসাবে এক এক রকম ভ্যালু অফার করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কোন 5টি ফোনকে লিস্টে রাখলাম তা দেখে নেওয়া যাক। তো প্রথমে নম্বর 1-এ অফিসিয়াল একটা ডিভাইস রেখেছি, যাদের 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, স্টিরিও স্পিকার, সুন্দর ডিজাইনের পাশাপাশি ভালো পারফরমেন্স, এমন অলরাউন্ডার টাইপের একটা ফোন লাগবে, এবং ফোনটি অবশ্যই অফিসিয়াল হতে হবে। তাহলে আপনি চুজ করতে পারেন আইটেল S24 স্মার্টফোনটি। আর 15,000 টাকার কম প্রাইসে যারা ফোন কিনে তাদের ভিতর ম্যাক্সিমাম মানুষই ফোনের ডিজাইন দেখেই ফোনটি পারচেস করে। আর এই ফোনটির ডিজাইনটাও কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর বেশি ভালো লেগেছে ফোনটি রোদের আলোতে নিলে বা কোনো লাইটের সামনে নিলে এর ব্যাক সাইডটা গিরগিটির মতো কালার চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এবার ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হিলিও G90 অন আল্ট্রা। এই চিপসেটটা আপনারা হিলিও G88 এর সাথে কম্পেয়ার করতে পারেন। সেক্ষেত্রে এই চিপসেটটা স্লাইটলি একটু এগিয়ে থাকবে। এটার পারফরমেন্সে আপনারা অনেক হাই এক্সপেকটেশন রাখবেন না, বাট বাজেট ফোন হিসাবে এটার পারফরমেন্স ঠিকঠাক আছে। দেন ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পাবেন 8 মেগাপিক্সেলের শুটার। 15,000 টাকার কম প্রাইসে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এখন সচরাচর দেখাই যায় না। এটার ক্যামেরা নিয়ে এখন ডিপলি আলোচনা করব না, তবে এটুকু বলতে পারি এটার ক্যামেরা আপনাদের কাছে ভালো লাগবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি উঠে। আরো বেশি ভালো লাগবে এটাতে ডিজিটালি 2x জুম করে পোর্ট্রেট মোডে ছবি তোলা যায়। বাট এই ফোনটি নিলে আপনার ডিসপ্লেতে কিছুটা স্যাক্রিফাইস করা লাগবে। এটাতে HD+ ডিসপ্লে রয়েছে। এখানে ফুল HD ডিসপ্লে অনেকেই প্রেফার করে, বাট ডিসপ্লেতে স্যাক্রিফাইস করলেও কিন্তু এটাতে স্টিরিও স্পিকার পাচ্ছেন, যা ফোনটির একটি বড় প্লাস পয়েন্ট। কারণ এই বাজেটে ডুয়েল স্টিরিও স্পিকার আশাই করা যায় না। আর এই সব কিছু মিলাই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 13,999 টাকা। ফোনটির দাম হিসাবে আমাদের ভালো কিছুই অফার করতেছে, বাট অনেকে আইটেলের ফোন দেখে কিনতে চাইবেন না, ব্র্যান্ড ভ্যালু কম। তাই যাদের এই বাজেটে ভালো ব্র্যান্ডের ফোন লাগবে, লং টাইম ধরে ফোনটি ইউজ করবেন, ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকতে হবে। ফোন দিয়ে খুব একটা বেশি গেমিং টেমিং করা হয় না, নর্মালি ডেইলি লাইফে যে অ্যাপসগুলো চালানো হয় ওগুলা মোটামুটি চললেই হবে, বাট সেলফি ক্যামেরাটা ভালো থাকতে হবে, এবং বাজেট 15,000 টাকারও কিছুটা কম। তাহলে আপনি অবশ্যই 13,000 টাকায় এই স্যামসাং গ্যালাক্সি M14 4G ফোনটি পারচেস করতে পারেন। এই ফোনটি সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য এটার কনফিগারেশনে কি কি রয়েছে চলেন তা একটু ওভারভিউ করে আসি। এটার ডিসপ্লেটি বেশ বড়সড় 6.67 ইঞ্চের PLS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেটা ফুল HD+ এর এবং রিফ্রেশ রেট 90 হার্জের। ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। এটার মেইন ক্যামেরাতে 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা ডিসেন্ট কোয়ালিটির পাবেন। এই প্রাইস রেঞ্জে ব্র্যান্ড নিউ কোনো ভালো ক্যামেরা ফোন পাবেন না আপনি। এই প্রাইসে ম্যাক্সিমাম ফোনে যেমন ক্যামেরা হয়ে থাকে ওই রকমই স্পেশাল কিছু না। এবার পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 680, যেটা মূলত 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। ফোনটির র্যাম থাকবে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ 64GB। আনঅফিসিয়ালি এই একটা ভেরিয়েন্টই পাওয়া যায় বর্তমানে, আর অফিসিয়ালি 128GB ভেরিয়েন্ট পাওয়া যায়, যার দাম 20,000 টাকার মতো। বাট 20,000 টাকা দিয়ে অফিসিয়ালি নেওয়ার জন্য এই ফোনটি আমি কখনোই রিকমেন্ড করব না। কিন্তু 4GB র্যামের সাথে ফোনটি ব্যবহার করতে একটু ঝামেলা হয়ে যায়,
স্টোরেজ যখন ফুল হয়ে আসবে তখন এটার পারফরমেন্সও কিছুটা ডাউন হয়ে আসবে। সেক্ষেত্রে স্টোরেজ মিনিমাম 10 GB ফাঁকা রাখার ট্রাই করবেন। দেখেন ভাই, বাজেটে ভালো ব্র্যান্ডের ফোন নিতে গেলে এটুকু কম্প্রোমাইজ তো আপনাকে করতেই হবে। ফোনটিকে পাওয়ার আপ করার জন্য থাকবে 5000 mAh এর ব্যাটারি। এই জায়গাটাতে কিন্তু আবার অনেক ভালো কিছুই পাচ্ছেন, কারণ ফোনটি থেকে আপনারা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মালি ইউজে 1.5-2 দিনের মতো ইজিলি ব্যাটারির ব্যাকআপ পেয়ে যাবেন। আর হেভি ইউজ করলেও 8-9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা মোর দ্যান এনাফ। ফোনটির দাম আনঅফিসিয়ালি 13,000 টাকার মতো। আর এই দামে এই ফোনটি নিলে আপনাদের পারফরমেন্স সাইডটা কিছুটা স্যাক্রিফাইস করা লাগবে। তাই আপনার যদি ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন লাগে, আবার ডিসপ্লেটাও ভালো হতে হবে অ্যামোলেড 120 Hz এর, মোটামুটি অলরাউন্ডার টাইপের একটা ফোন লাগবে বাজেটের ভিতর। ফোনটা একটু পুরাতন হলেও সমস্যা নাই। পুরাতন মানে সেকেন্ড হ্যান্ড ফোনের কথা বলতেছি না, ব্র্যান্ড নিউ। বাট ফোনটি প্রায় 2 বছর আগে লঞ্চ হয়েছে, এমন ফোন যদি কিনতে সমস্যা না হয় তাহলে আপনি অবশ্যই চুজ করতে পারেন Redmi Note 12 5G ফোনটি। এই ফোনটির প্রাইস আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন এটার দাম অনেক বেশি দেখাইতে পারে, বাট SMS গ্যাজেট অ্যান্ড ক্যারোইতে দেখলাম আনঅফিসিয়ালি ফোনটি মাত্র 16,000 টাকায় পাওয়া যাচ্ছে, তাও আবার 8/128GB ভেরিয়েন্টটি। আর এই প্রাইসে ফোনটি আমাদের যা যা অফার করতেছে, সিরিয়াসলি ভাই 2025 সালে এসো একে বিট করার মতো ফোন নেই মার্কেটে। অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে। এটা আবার ক্যামেরাতেও স্পেশাল কিছু রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। ক্যামেরাটা স্পেশাল কেন বললাম, কারণ এটাতে আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে ভাই। এই প্রাইস রেঞ্জে আল্ট্রাওয়াইড লেন্সটা এখন এক্সপেক্টই করা যায় না, সেখানে এটাতে আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে, যার কারণে ক্যামেরাটা আর কি স্পেশাল বললাম। দেন পারফরমেন্সে এটাতে পাবেন আপনারা স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেট, যেটা 6 nm ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। এন্ড ফোনটি সবকিছু পাওয়ার আপ করার জন্য 5000 mAh এর ব্যাটারি থাকবে, এবং ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য আবার 33 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। বাট এই ফোনটি কিনলে একটা সমস্যাও রয়েছে, যেহেতু ফোনটা অনেক আগে লঞ্চ হয়েছে তাই দোকানদাররা আপনাকে ব্র্যান্ড নিউ ফোন বলে ইউজড ফোন ধরাই দিতে পারে। সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভেশন ডেটটা দেখে নেবেন, অথবা ডেপ চেক নামে একটা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের থ্রুতে ফোনটি কি অবস্থায় রয়েছে তা দেখে নিতে পারেন। বাট এই ধরনের যারা ঝামেলা নিতে চাচ্ছেন না, ভালো ব্র্যান্ডের গুড লুকিং অফিসিয়াল একটা ডিভাইস নিতে চাচ্ছেন, তাদের জন্য সর্বশেষ যে ফোনটি রেখেছি OnePlus Nord N30 SE। ভিডিওটি মেক করার সময় দেখলাম এটার দাম দাঁড়াচ্ছে 15,200 টাকা সামথিং। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এজ এ 15,000 টাকার ডিভাইস হিসেবে ফোনটি থেকে আমাদের কি কি এক্সপেকটেশন রাখা উচিত? সুন্দর ডিজাইন, ভালো পারফরমেন্স এবং ভালো ক্যামেরা থাকতে হবে। এই সকল গুণই এই ফোনটির ভিতর রয়েছে। হ্যাঁ, কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলোও বলবো ভিডিওর শেষের দিকে। ফার্স্ট অফ অল ডিজাইন, বাজেট ফোন হিসেবে যথেষ্ট প্রিমিয়াম লাগে এই ডিভাইসটাকে। বিশেষ করে পিছনের দিকে প্যাটার্ন গুলো আর একটু গ্লোসি হওয়ার কারণে ফোনটিকে আরো বেশি প্রিমিয়াম লাগে। দেন সামনের দিকে এটার ডিসপ্লেতে ভেজেল খুব একটা নাই, বাট লোয়ার চিনটা একটু মোটা লাগতে পারে। ডিসপ্লেটির সাইজ 6.72 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে 90 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি IPS ডিসপ্লে হলেও কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে, এটা ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে। OnePlus ফোনের হিস্টোরি দেখলে আগের ফোনগুলোতে ডিসপ্লেতে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের ইস্যু ছিল, তাই এখন OnePlus এর ফোন কিনতে মানুষ ভয় পায়। বাট প্যারা নেই ভাই, এই ফোনটিতে গ্রিন লাইন আসবে না, কারণ এটাতে IPS ডিসপ্লে রয়েছে, আর IPS ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন পড়ে না। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে রয়েছে 15 মেগাপিক্সেলের ক্যামেরা, আর দুইটা ইউজলেস সেন্সর রয়েছে। এগুলো হয়তো ফোনটির সৌন্দর্য বাড়ানোর জন্যই দেয়, এছাড়া তো আর কোনো কাজে আসে না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন ক্যামেরার ছবিগুলো মোটামুটি, খুব একটা ভালো বলবো না, আবার খারাপও বলবো না। অ্যাজ ইউজুয়াল 15-16 হাজার টাকার ফোনে যেমন ক্যামেরা থাকে ওই রকমই, স্পেশাল কিছু না। আর সেলফি ক্যামেরাটাও ডিসেন্ট কোয়ালিটির ছিল। এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলে বিষয়টা অনেক ভালো হইতো। দেন ফাইনালি ফোনটির পারফরমেন্সের কথা বললে, এটা চিপসেট হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020 একটা চিপসেট, যেটা 7 nm ফ্যাব্রিকেশনে তৈরি। ফোনটি অফিসিয়ালি একটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, 4128। আর OnePlus ফোন নিয়ে কথা বলতে গেলে তাদের UI নিয়ে অবশ্যই কথা বলতে হবে। সো এটাতে Android 14 আছে, যার সাথে আছে OnePlus এর নিজস্ব Oxygen OS 13। আমি যদি এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের কথা বলি, Dimensity 6020 একটা ক্যাপেবল প্রসেসর। ডে টু ডে লাইফ ইউজে এটা থেকে মোটামুটি ভালো এক্সপেকটেশন রাখতে পারেন। 4GB RAM
র্যামটা অনেকের কাছে কম মনে হতে পারে, বাট এটার ইউআইটা এতটাই অপটিমাইজ যার কারণে আপনি ফিল করতে পারবেন না এটা র্যাম মাত্র 4 GB। হ্যাঁ, এটাতে অনেক প্রেসার দিলে, হেভি কাজবাজ করলে, একটা টাইমে একসাথে অনেকগুলো অ্যাপস রেখে কাজ করলে তখন আসলে ফিল করতে পারবেন এটার র্যাম কম। এর র্যাম যদি আর মাত্র 2 GB বাড়ায় দিত অথবা এর আরেকটা ভেরিয়েন্ট থাকতো তাহলে এই বাজেটে কিলার একটা ডিভাইস হইতে পারতো। অ্যান্ড সর্বশেষ এটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এই বাজেটে 33 ওয়াটের চার্জারটা পাওয়া এটা আসলেই অনেক ভালো ব্যাপার। ও আচ্ছা, ফোনটির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি, এটাতে কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে যার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো।